কতগুলো পেশা যেটা মানুষের খেদমত করবে। এই মানুষের খেদমত করার ইচ্ছা থেকে যে সমস্ত প্রফেশন গুলো, যেমন শিক্ষকতা, জার্নালিজম, এগুলো জনসেবার মাধ্যম। তারপরে পরোপকার করার যাতে টেন্ডেন্সি থাকে, তারা এই সমস্ত পেশা আছে। তোমার মধ্যে ওই যে জিনিসগুলো আছে বলে তুমি এটাতে আর্টিস্ট হচ্ছে। তুমি যদি আর্টি নির্লিপ্ত হতে, তুমি হয়তো বলতে যে আমি সাহিত্য করবো, আমি সারা জীবন লেখক হবো। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে একজন লেখক হয়ে যেতে পারো। লেখক হতে গেলে যে সমস্ত ইন্টেলেকচুয়াল ডিসিপ্লিন দরকার, সেটা তুমি ফলো করবা। যে তুমি তোমার মানসিক অবস্থার স্বাস্থ্যটাকে রক্ষা করবে, তুমি তোমার স্মৃতির প্রতি যত্ন নেবে, তুমি তুমি যা লিখছো সেটা নিয়মিত প্রকাশের ব্যবস্থা করবে। ওইটা হলো লেখকদের কাজ। এরকম শিক্ষকদের গেলে তার একটা নিজস্ব জীবন আছে। প্রত্যেকটা পেশার একটা নিজস্ব জীবন আছে, এটা মনে হয়। এই তো বোরিং ব্যাপার হলো। হ্যাঁ দীপ্ত, এটা বোরিং হয়ে গেল। কারেন্ট চলে গেছে। গণমাধ্যমের কথা বলেন, যে মানে গণমাধ্যম নিয়ে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের যে অবস্থা এখন দেখতেছেন সেটা আপনি। এটা গণমাধ্যম বলবা না ইয়ে বলবা, ধনমাধ্যম। গণমাধ্যম বুঝো, যার টাকা আছে সে একটা পত্রিকা দেয়, একটা টেলিভিশন করে, আরো দুটো আয় করার জন্য। শুধু এটা হচ্ছে ধনমাধ্যম। আর ধনমাধ্যমের ইয়ে হলো, দেশে যেতে দুইটা দল আছে। এই গণমাধ্যমের লোকেরা এই দুইটা দলের সঙ্গে ভিড়ে আছে, সুজি করে চলে। বিলকুল। আজকে এই দলের সঙ্গে যেই দেখলো অবস্থা, এটা পড়ে যাবে না, সব ওই দলে চলে যাবে। সরকার পদ্ধতি এরা। হ্যাঁ, ফলে আমার দেশের ধরো এমন একজন সম্পাদক এলো না, যার কথাটা অমান্য করার জন্য একজন প্রধানমন্ত্রী বুক কাঁপে, এমন সম্পাদক তো আমাদের হয়নি। আমাদের অবজারভার আব্দুল সালাম সাহেব থাকতে তিনি যখন একটা কিছু মন্তব্য করতেন, দেশের সরকার ওটাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেন। আচ্ছা। এখন তো হলো সম্পাদকীয় লেখার জন্য ভাড়াটা লোক পাওয়া যায়। হ্যাঁ, সম্পাদকীয় কঠোর সম্পাদকীয় লেখে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি হিসেবে চলে। হ্যাঁ, আর ইয়ের কিছু কিছু সংবাদপত্র, যেমন প্রথম আলোতে একাধারে সংবাদপত্র, একাধারে তোমার একটা লাইন